স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহেদি। চলতি আমন মৌসুমে ৩ লাখ মেট্রিক টন চাল সংগ্রহ করবে সরকার। কেজি প্রতি দর ঠিক করা হয়েছে ৩৩ টাকা। ১ ডিসেম্বর থেকে সংগ্রহ কার্যক্রম শুরু হয়ে চলবে ১৫ মার্চ পর্যন্ত। এবং কৃষক পর্যায়ে প্রতি কেজি চালের উৎপাদন খরচ পড়েছে ২৯ টাকা। চালের যথেষ্ট মজুদ রয়েছে বলে জানানো হয়েছে। আজ আমরা আলোচনা করব আমন ধান সংগ্রহ নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে জড়িত রয়েছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর পরিমল কান্তি বিশ্বাস এবং কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা ক্যাবের সভাপতি গোলাম রহমান। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নেব একটি প্রতিবেদন। চলতি মৌসুমে আমনের বাম্পার ফলন হওয়ায় ৩ লাখ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করেছে সরকার। মিল পর্যায়ে চালের দর ঠিক করতে খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজন করা হয় এ সংক্রান্ত বৈঠকের। অর্থমন্ত্রীর সভাপতিত্বে এই বৈঠকে আলোচনা শেষে ঠিক করা হয় চালের দর। প্রতি কেজি আমন চালের দাম নির্ধারণ করেছি আমরা ৩৩ টাকা। আগামী ১ ডিসেম্বর থেকে আমাদের সংগ্রহ অভিযান চলবে এবং ১৫ মার্চ পর্যন্ত আমাদের সংগ্রহ অভিযান শেষ হবে। মন্ত্রী আশ্বাস দেন কাবিখা ও ওএমএস ও ১০ টাকা দরে চাল বিক্রির কর্মসূচি চলার পরও চালের সংকট হবে না। আমাদের খাদ্যশস্য ৮ লক্ষ টনের মতো মজুদ আছে। টিআর কাবিখা এটা কিন্তু এখন টিআর কাবিটায় রূপান্তরিত হয়েছে, কাজেই সেখানে ৮ লক্ষ টন কিন্তু আমাদের চলে যাচ্ছে। কাজেই সব মিলে আমাদের বর্তমানে যেই অবস্থা আছে মজুদ আমাদের সন্তোষজনক। আমাদের মজুদ কোনো রকম কম নাই। হাস্কিং মিলগুলো আধুনিক রাইস মিলে রূপান্তরিত না হলে আগামী বছর থেকে হাস্কিং মিলের চাল সংগ্রহ করা হবে না বলেও জানিয়ে দেন মন্ত্রী। মাহবুব আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফিরছি আলোচনায়। ডক্টর পরিমল কান্তি বিশ্বাস এবং জনাব গোলাম রহমান, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? জনাব রহমান, আপনার কাছে প্রথমেই জানতে চাচ্ছি যে আপনি ক্যাবের এই মুহূর্তে সভাপতি, আপনি একসময় বাণিজ্য সচিব ছিলেন, সরকারের সাথে ভীষণ কাজ করেছেন। আমরা যখন এই চাল সংগ্রহের কথা বলি, ধান সংগ্রহের কথা বলা হয়, তখন আমরা প্রায় বলা হয়ে থাকে যে এর মূল একটা উদ্দেশ্য হচ্ছে কৃষকদের একটা সাপোর্ট দেওয়া, প্রাইস সাপোর্ট দেওয়া। এবং প্রায় শুনে থাকি আমরা যে এই সরাসরি ধান কেনাটা সরকার আসলে কৃষকদের কাছে নিতে পারেন না, মধ্যস্বত্ব ভোগীদের মাধ্যমে নিতে হয়। সরাসরি কৃষকদের কাছে যাওয়ার কি কোনো উপায় রয়েছে? একটা সময় ছিল যখন ডিস্ট্রিক্ট কন্ট্রোলার, যারা ফুড কন্ট্রোলার, তারা ইউনিয়ন পরিষদ বা ইউনিয়ন কাউন্সিলের মাধ্যমে যারা সারপ্লাস শস্য উৎপাদন করে তাদের প্রত্যেক কৃষককে একটা নির্ধারিত পরিমাণ ধান অথবা চাল সরকারি গুদামে সরবরাহ করার জন্য ব্যবস্থা নেওয়ার একটা ব্যবস্থা ছিল। সেই ব্যবস্থায় সরাসরি কৃষকের কাছ থেকে ধান নেওয়া, ধান ক্রয় করা সম্ভব বলে আমার মনে হয়। তবে এটা অনেকটা মানে আপনার প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে সংগ্রহ। কিন্তু এখন তো মুক্তবাজার অর্থনীতির প্রেক্ষাপটে সাধারণত মানে চালের কলগুলি, এখন দেশে অনেক চালের কল, সে সময় কিন্তু চালের কল খুব ছিল না। তো এখন চালের কল হয়েছে, সেজন্য চাল মিলগুনি, মানে চালের মিলগুনির থেকেই সরকার সহজে সংগ্রহ করে। তবে এতে কৃষকরা কিছুটা বঞ্চিত হয় বলে আমার ধারণা। যদি সরাসরি ক্রয় করা হয় এবং সময় মতো ক্রয় করা হয়, যখন কৃষকের অনেক সময় দেখা যায় খুব বিলম্ব হয় সংগ্রহ শুরু করতে, এই বিলম্ব পরিহার করে যখন কৃষক মাঠ থেকে ধানটা সংগ্রহ করে তখনই যদি ক্রয় করা হয় তাহলে কৃষকরা উপকৃত হবে। ধন্যবাদ। আমি আপনার কাছে ফিরে আসবো। ডক্টর পরিমল কান্তি বিশ্বাস, আপনার কাছে জানতে চাচ্ছি, একজন কৃষি অর্থনীতিবিদ হিসেবে আপনার কি মনে হয় যে কৃষকদেরকে যদি যে সাপোর্টটা দেওয়া উচিত, তারা কি এখানে যথেষ্ট পাচ্ছেন কিনা, বা সরাসরি তাদের কাছ থেকে চাল কেনবা বা ধান কেনবার মতো সরকারের অবকাঠামোগত ক্ষমতা আছে কিনা? ধন্যবাদ আপনাকে। আমরা প্রথমেই আমার তরফ থেকে আমি বাংলাদেশের কৃষির সাথে যারা জড়িত, প্রধানত কৃষক ভাই এবং সংশ্লিষ্ট সবাইকে আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি এই কারণে যে এই বছর যে আমন মৌসুমটা, সে আমন মৌসুমটা মেজর কোনো
প্রাকৃতিক বিপর্যয় ছাড়াই কিন্তু কৃষকরা তাদের ধান কাটতে সক্ষম হয়েছে। কারণ অলরেডি ডিসেম্বর মাস শুরু হয়েছে, আমন ধানের ম্যাক্সিমাম আমন ধান বাই দিস টাইম কাটা হয়ে গেছে। তো এখন প্রশ্ন আছে যে সরকার নির্ধারণ করেছে এই বছর যে 29 টাকা প্রতি কেজি চাউল উৎপাদনে কৃষকদের বলা হয়েছে, উৎপাদনের কথা বলছে 29 টাকা। এখন যদি প্রশ্ন আসে যে আপনি দুইটা সাইডে এখানে দেখেন, গত বছরও কিন্তু আমন ধান সরকার কৃষকদের কাছ থেকে কিনেছে। গত বছরের দাম ছিল 28 টাকা 50 পয়সা, রাইট, এবং কৃষকদের কেনার সরকারি দামটা দিয়েছিল যেটা কৃষকের উৎপাদন খরচ ছিল 28 টাকা 50 পয়সা এবং কিনেছিল 31 টাকা করে পার কেজি চাউল। আর এই বছর গভর্নমেন্ট বলেছে যেটা উৎপাদন খরচ হয়েছে 29 টাকা এবং কিনছে 33 টাকা দরে। সো যদি আমরা হিসাব করি গত বছরের সাথে এই বছরের, ডেফিনেটলি সরকার গত বছর উৎপাদন খরচের চাইতে 2.5 টাকা বেশি হিসাবে প্রতি কেজি চাল কিনেছিল, আর এই বছর 4 টাকা বেশি হিসাবে সরকার কিনছে। সো সরকারকে ধন্যবাদ, এবং সরকারের তরফ থেকে যে এফোর্টটা, সেই এফোর্টটার জন্য তাকে ধন্যবাদ জানাতে চাই। এখন প্রশ্ন আসে যে কতটুকু কিনবে। গত বছর আমন ধান চাউল কিনেছিল 2 লাখ মেট্রিক টন, এই বছর কেনার ডিসিশন নিচ্ছে 3 লাখ মেট্রিক টন, এখানেও কিন্তু বেশি। সো যদি আমরা সার্বিক উৎপাদনের সাথে সেই কেনাটার কম্পেয়ার করি, সার্বিক উৎপাদন হয় আমন ধান 1 কোটি প্রায় 35 লাখ মেট্রিক টন। টোটাল মিলিয়ে আউশ আমন বোরো 300 মিলিয়ে উৎপাদন হয় প্রায় 3 কোটি 45 লাখ মেট্রিক টন। এই টোটাল উৎপাদনটার আপনার প্রায় 85% উৎপাদন আমাদের খাবার পিছনে চলে যায়, 2% মতো আপনার বীজ হিসাবে কৃষক রেখে দেয়, আর 13% মতো হলো খাবার, পশু খাবার বা অন্যান্য ওয়েস্টেজ যেগুলি হয়। সো 85% যেটা উৎপাদন হয় সেটাকেও যদি আমরা ধরি, বাংলাদেশের এখনো প্রায় 75% লোক গ্রামে বাস করে। তো গ্রামে যদি বাস করে, গ্রামের যে লোকগুলি তাদের অধিকাংশই কিন্তু কৃষির সাথে ডিপেন্ডেন্ট। ধরে নেই যে গ্রামের যে ধানটা উৎপাদন হবে, সেই কৃষক তার নিজের খাবারটা নিজেই ওখানে উৎপাদন করতে সক্ষম হবে। আমরা যারা শহরে বাস করি, তার কিন্তু প্রায় আপনার কত 25% লোক শহরে বাস করি, শহরে কিন্তু কোনো উৎপাদন হয় না, টোটাল খাবারটাই কিন্তু আমাদের কিনে খেতে হয়। এই খাবারটা সরবরাহ করতে তাহলে কত, প্রায় 1/3 বা থেকে 1/4 পরিমাণ খাবার আমাদের প্রতি বছর আমাদের অন্তত শহরে লোকদের খাবার যোগান দেওয়ার জন্য কারো না কারো ওখানে এটার আপনার মজুদ হিসাবে রাখতে হবে বা সরবরাহটা করতে হবে। তার মধ্যে গভর্নমেন্ট শুধু কিনছে মাত্র 2 লাখ বা 3 লাখ। যত টাকা দিয়ে কিনুক, সরাসরি কিনুক, কৃষকদের মোট যে তার যে উৎপাদন, সেই উৎপাদনের সাথে বা তার মোট যে লাভ বা লোকসান, এটার সাথে কিন্তু একেবারেই সামান্যতম পরিমাণ এটার উপর নির্ভর করে ইমপ্যাক্ট পড়ে না। এখন প্রশ্ন আছে যে যতটুকুই পড়ুক, এই জিনিসটাই যদি কৃষকের কাছ থেকে কেনা যায় তাহলে তো কৃষক এখানে উপকৃত হয়। এখন কিনে যাচ্ছে না কেন? কিনা যাচ্ছে না কেন? কারণ কৃষক, বাংলাদেশের কৃষক বেশিরভাগই কিন্তু গরিব কৃষক। যেই ফসলটা উৎপাদন করে, উৎপাদনের পরপরই তারা ফসল কাটার সাথে সাথেই ফসলটা তারা বিক্রি করে দেয় বেশিরভাগ ক্ষেত্রে। এখন ওই বিক্রি করে দেওয়ার সময় সরকার তো একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করে, যেমন এই বছর ধরেন বলেছে যে এই ডিসেম্বর থেকে শুরু করে মার্চ পর্যন্ত কিনবে। নভেম্বর মাস থেকেই কিন্তু কৃষক আমন ধান কাটা শুরু হয়ে গেছে। সো নভেম্বর থেকে সে তো কাটার পরেই তার ধান বিক্রি করে ফেলবে। তো এই বিক্রিটা তো সরাসরি গভর্নমেন্টের কাছে বিক্রি করার কোনো সুযোগ নেই। তাহলে এটা কে কিনছে? এই মিল মালিকরা। তো মিল মালিকরাই বেশিরভাগ ধান অথবা চাউল কিনবে বাংলাদেশের। বর্তমান যে প্রেক্ষাপট আছে সেই প্রেক্ষাপটে এটা সত্য। এখন যদি কৃষকের সত্যিকার অর্থেই উপকার করতে হয়, তাহলে সরকার, কৃষক, মিল মালিক তাদের মাঝে কিন্তু একটা এগ্রিমেন্ট ওখানে করতে হবে। সো দ্যাট যে ঠিক আছে 29 টাকা যদি আপনার মূল্য নির্ধারণ হয়, সরকার মানে কৃষক খরচ পড়েছে তার 29 টাকা, সরকার কিনবে 33 টাকা, ঠিক আছে, মিল মালিকদের কাছ থেকেই যদি কিনে, তোমরা অন্তত 1 টাকা বা 2 টাকা বেশি দিয়ে কৃষকদের কাছ থেকে কিনো। ধন্যবাদ। আপনার কাছে ফিরে আসবো জনাব গোলাম রহমান। আপনার কাছে জানতে, যখন আমরা এই কথাও বলছি তখন কিন্তু একই সাথে যে প্রতিবেদন দেখানো হয়েছে সেখানে মন্ত্রী বলছেন, খাদ্যমন্ত্রী বলছেন যে এর ফলে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি বা 10 টাকা যে চাল বিক্রির কথা বলা হচ্ছে, ওএমএস যেটা করা হচ্ছে, তাতে ইম্প্যাক্ট পড়বে না, যথেষ্ট মজুদ রয়েছে বলে। সেটার কি, কারণ এই চালটা আসলে সংগ্রহ করতে হবে, আর সরকার যে মজুদ রয়েছে সেখানে তারা সংকট পড়বে না বলেই বলছে। কিন্তু তারপরেও আমরা দেখি কিন্তু ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা অভিজ্ঞতা হচ্ছে আমাদের সেখানে দুর্নীতি হয়। এটা কেন হয়? যখন এই চালগুলো ডিস্ট্রিবিউশন হয়, বলা হয় যে যেমন ভিজিএফ কাঠের কথা যদি আপনি বলেন, সেখানেও কিন্তু দুর্নীতি আসলে হয়। এটা কেন হবে? দুর্নীতি এখানে সেখানে কিছু হচ্ছে। জি, 10 টাকার মূল্যে যে চাল সরকার দিচ্ছে, সেখানে যে দুর্নীতির কথাগুলি আমরা পত্রপত্রিকায় দেখি,
তা হলো যে যে গরিব মানুষ তালিকায় আসা উচিত তারা না এসে ইউনিয়ন কাউন্সিলের মেম্বার, চেয়ারম্যান বা যারা ডিস্ট্রিবিউশনের দায়িত্বে নিয়োজিত জি। তাদের আত্মীয় স্বজন বা তাদের সমর্থক তাদেরকে তালিকাভুক্ত করা হচ্ছে। আচ্ছা, এটা একটা গুরুতর অভিযোগ এবং এর জন্য সরকার বেশ কিছু ব্যবস্থাও নিয়েছে, এমনকি দুর্নীতি দমন কমিশনও এই জন্যে মাঠে নেমেছে। এতে যেটা হয় যে দুর্নীতি সবসময় একাটুক যে এক সম্পূর্ণ বন্ধ হবে এটা হয়তো সম্ভব না। প্রাতিষ্ঠানিক কিন্তু দুর্নীতি বন্ধ হোক সেটাই নিশ্চয়ই আমরা আশা করতে পারি। এটা আর কি আমার মনে হয় যে পরিমাণ খবর আসছে পত্রপত্রিকা তাতে খুব অ্যালার্মড হওয়ার মতো বিষয় বলে আমার মনে হয় না। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আমরা নেব ছোট্ট একটি বিরতি পর আপনার সাথে আমরা আবার কথা বলবো। সময় হলো একটা বিরতিতে যাবার, আমাদের সাথেই থাকবেন, ফিরছি শীঘ্রই। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। আজ আলোচনা করছি আমরা আমন ধান সংগ্রহ নিয়ে। এনে কথা বলতে আমার সংস্কৃতিতে রয়েছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি তত্ত্ব বিভাগ অধ্যাপক ডক্টর পরিমলকান্ত বিশ্বাস এবং কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি গোলাম রহমান। জনাব রহমান এবং জনাব বিশ্বাস, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আরেকবার। ডক্টর বিশ্বাস, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আমরা যে কথা বলছি, ধান সংগ্রহের কথা বলছি, মূল উদ্দেশ্য হচ্ছে কৃষককে সহায়তা করা, যাতে প্রাইস সাপোর্টটা পায় তারা এবং তারা কাজ করতে পারে। আমরা যখন বলছি যে দাম এবং যেটা অনেক সময় হয় যে এটা বাজারের ন্যায্য দাম ঠিক বজায় রাখতেও এটা সাহায্য করে থাকার কথা বলা হচ্ছে, কিন্তু সত্যিকার অর্থে কৃষকের যদি দাম আমরা যদি ন্যায্য দাম দিতে চাই তাহলে আসলে আর কি পরিবর্তন আনা যেতে পারে কৃষিনীতিতে? কারণ কৃষক যখন বেশি ফলন উৎপাদন করে তখন তারা বাজারে দাম পায় না, যখন বাম্পার ফসল হয় তখন আসলে কৃষকের মাথায় হাত পড়ে। এইখান থেকে বের হওয়ার কোনো ভালো উপায় আছে কিনা? আমাদেরকে আমরা কন্ট্রাক্ট ফার্মিং এর কথা ভাবতে পারি কিনা? আচ্ছা, কয়েকটা জিনিস দেখেন। এই যে আমন সিজনের আমরা যে কথা বললাম, 33 টাকা করে সরকার নির্ধারণ করেছে কিনবে। রাইট। যত ধরনের আপনার ফাইন রাইস, চিকন চাল, সুগন্ধি চাল, যত ধরনের চাউল বলেন এগুলি ম্যাক্সিমামই কিন্তু এই আমন মৌসুমে উৎপাদিত হয়। জি। এখন যদি আপনি বলেন কৃষক তার এই সুগন্ধি চাউল উৎপাদন করে 33 টাকা ধরে বিক্রি করবে, কৃষক কোনোদিনও বিক্রি করবে না। সেটা যদি সরকার সরাসরি কৃষককে টাকা দিয়েও কিনতে চায় সেটা বিক্রি করবে না, কারণ চিকন চালের দাম কিন্তু অনেক বেশি। এটা নিশ্চয়ই চিকন চালের জন্য বলা হচ্ছে অন্যরকম। চিকন চাল সরকার এইভাবে কিনেও না। তো এই যেই চাল কিনাটার কথা সেটা কিন্তু মোটা এবং মাঝারে মোটা চাল, সেটা এখন ধরেন সরকারের যেটা বললো এখানে তার গুদামের, যেটা আমরা দেখলাম যে নভেম্বর 2016 পর্যন্ত যেই তার ক্যাপাসিটি যেটা সেটা অ্যারাউন্ড 7 লাখ মেট্রিক টনের মতো ক্যাপাসিটি আছে। এবং গভর্নমেন্ট যেটা কিনছে এটা কিন্তু আরেকটা উদ্যোগ দেখেন, সরকারকে কিন্তু সহযোগিতা করার প্রয়াস, কিন্তু এটা একটা ভালো প্রয়াস বলবো। রাইট। যদিও স্যার বললেন যে এটার মধ্যে অনেক দুর্নীতি ঢুকে গেছে, যেটা ওই যে 10 টাকা কেজিতে চাল দেওয়া, যেটা প্রতি মাসে একটা পরিবারকে 30 কেজি করে চাল দিচ্ছে এবং 10 টাকা কেজি হিসাবে। তাতে সরকারের প্রায় আপনার 7.5 লাখ মেট্রিক টন চালের দরকার পড়ে এবং এতে প্রায় 2144 কোটি টাকার মতো প্রতি বৎসরে সরকারকে ভর্তুকি দিতে হয়। এই যে কম দামে কিনে নিচ্ছে সেটা, সেই ভর্তুকিটা কিসের জন্য? সেই ভর্তুকিটা অবশ্যই সেই কৃষকদেরকে সহযোগিতা করার জন্য। অবশ্যই। আচ্ছা, এখন যদি আসেন যে ঠিক আছে আমার উৎপাদন খরচটা যেটা, আমি লাভ যদি চাই, উদ্দেশ্য হলো আমি ফসল উৎপাদন করব এবং ওখান থেকে কিছুটা অবশ্যই আমি লাভ করব। কারণ মডার্ন এগ্রিকালচার যেটা বলে যে এগ্রিকালচার ইজ এ বিজনেস, ইটস এ ফার্মিং। কৃষক যদি লাভবান না হয়, আমার যদি এখানে লাভবান না হয় সেখানে তো আমি সেটা করব না। যেমন বড় মৌসুম থেকে কিন্তু কৃষক এখন আস্তে 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 কিন্তু বড় থেকে পিছিয়ে আসছে, কারণ প্রতি টাকা খরচ করে বড় ধানের জন্য দেখা যায়, প্রতি টাকা ইনভেস্টমেন্টের জন্য দেখা যায় 1 টাকাও সে রিটার্ন ওখানে পাচ্ছে না। প্রতি টাকাতে প্রায় 18 পয়সার মতো লোকসান হচ্ছে। তাহলে কৃষক সেখানে কেন সেটা করবে? এখন সেই যে ফসলটা যদি কৃষক সেটা না করে, এখন প্রশ্ন যদি তার লোকসানটা থেকে আমরা তাকে উঠে আনার জন্য কি করতে হবে? হয় আপনার তার উৎপাদনটা বাড়াতে হবে,
রাইট, অথবা উৎপাদন ব্যয় যেটা সেই ব্যয়টা সেটা কমাতে হবে। সেটা কমাতে হবে। তাইলে উৎপাদন বাড়ানোর জন্য যেই সিস্টেমগুলি আছে সেই সিস্টেমগুলি ধরুন উন্নত জাত ব্যবহার করতে হবে, উন্নত যত প্রযুক্তিগুলি আছে সেই প্রযুক্তিগুলি ব্যবহার করতে হবে, এইগুলি আছে এবং কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। এগুলি যদি এগুলি পৌঁছে দেওয়া যায় তাহলে কৃষক সেটা উৎপন্নগুলো ওই যে 29 টাকা যেটা হিসাব করলো সেই টাকাটা তখন কিন্তু কমে আসবে ওখানে। রাইট, যে ঠিক আছে 29 টাকা পড়বে না, ওখানে আরো কম টাকা পড়ে যাবে। তাহলে কম টাকাও যদি কৃষক বিক্রি করে তখন তার ওখান থেকে কিছুটা লাভ, সেম দামে তার কিছুটা লাভ হয়। আর আরেকটা হলো তার যেটা এই যে মডার্ন ভ্যারাইটি বললাম, অনেক বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, আণবিক কৃষি গবেষণা ইনস্টিটিউট এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলি খুব একদম সমস্যার উপর ভিত্তি করে সেই ফসলের জাত বের করেছে। বাংলাদেশের বিশাল একটা এলাকা যেটা আপনার ওই যে লবণাক্ত এলাকা যেটা হয়, প্রায় সেখানে 30% এরিয়া কিন্তু লবণাক্ত বাংলাদেশ। এবং লবণ সহিষ্ণু সেই চাল, লবণ সহিষ্ণু জাত বের করেছে কৃষি বিজ্ঞানীরা। এবং সেই লবণ সহিষ্ণু জাতগুলি যদি ওই এলাকার কৃষকরা যদি ওই জাতগুলির চাষ যদি ওখানে করে, ডেফিনেটলি সেই আমন মৌসুমে সেখানে আমাদের ফলন ওখানে বেড়ে যাবে। এবং বেড়ে গেলে কিন্তু ওখানকার কৃষক কিন্তু যদি বড় মৌসুমে আমন থেকে সরেও সে আসে এবং আমন ধানের দাম যদি বোরো ধানের দাম যদি আরো কমিয়েও যায় তখন কিন্তু সে ওই যে মিল মালিকদের উপর কিন্তু সে একদম নির্ভরশীল তাদের থাকে না। হাতের উপর নির্ভরশীল হয়ে Absolutely. থাকে। ধন্যবাদ। আমি আপনার ছিলেন গোলাম রহমান। আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাচ্ছি, যখন আমরা কৃষকের সহায়তার কথা বলছি, সরকার দীর্ঘদিন থেকে চেষ্টা করছে শস্য ঋণ বা কৃষি ঋণ চালু করবার ক্ষেত্রে। কারণ কৃষক, আমি যদি ধানের কথাই বলি, যখন তার ফসল উৎপাদন করে তার সামনে ঝড় বৃষ্টি বন্যা জানে না কৃষক, কিন্তু এইখানে ইন্স্যুরেন্স বা বীমা চালু করার কথা চেষ্টা করা যেটা বলছে, মানে ঋণের পাশাপাশি, সেটা কিন্তু জনপ্রিয়তা হচ্ছে না। এটা বোধহয় ডিফিকাল্টি। ডিফিকাল্ট। হ্যাঁ, আমার তো আমি যখন কমার্স সেক্রেটারি ছিলাম আজ থেকে 15 বা 16 বছর আগে, তখনও এইসব কথা আমরা বলতাম যে কৃষি বীমাটা হলে কৃষি কৃষকের বীমা। সুবিধা হয়। আর বিশেষ করে আপনার স্মল হোল্ডিংস, সেইখানে বিমার যেই প্রিমিয়াম। প্রিমিয়াম দেওয়া, এটা তবে সরকার যদি নিজস্ব উদ্যোগে এই যে ভর্তুকি দিয়ে একটা যে একটা Farm subsidy, কৃষি subsidy-তে। সাবসিডি দিয়ে যদি বিমার করে, তাহলে দুর্যোগ থেকে কৃষককে বাঁচাও যেতে হ্যাঁ, সেটা একটা উপকার হতে পারে। হতে দুর্যোগ, পারে। ঝড় তবে বৃষ্টি দুর্যোগের বন্যা। চেয়ে আমি বাংলাদেশের এগ্রিকালচার সায়েন্টিস্ট যারা, তাদেরকে খুব সাধুবাদ জানাই। এরা বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন বাংলাদেশের মোট চালের উৎপাদন ছিল 1,10,00,000 টনের মতো। আচ্ছা, এখন তার 3 গুণের চেয়েও বেশি। অ্যাবসলিউটলি। এবং এটা আর সেটাই, এগ্রিকালচার এক্সটেনশনে যারা কাজ করে তাদেরকেও ধন্যবাদ জানাই। অ্যাবসলিউটলি। এরা যে বিপ্লব, আপনি জমির পরিমাণ কমছে, কিন্তু উৎপাদনশীলতা অনেক বাড়ছে, ধন্যবাদ। এবং উৎপাদনশীলতা আরো বাড়ানো গেলে হ্যাঁ। কৃষকও লাভবান হবে, ভোক্তারাও লাভবান হবে। সেটাই, ধন্যবাদ। বিশ্বাস, আপনার কাছে ছোট্ট একটা বিষয় জানতে চাচ্ছি, কৃষি বিপণনটা আসলে কিন্তু এখনো আধুনিকায়ন হয়নি। কারণ একই পণ্যের দাম একদম গ্রামে দুর্দান্ত অঞ্চলে হয়তো যদি 10 টাকা হয়, সেটা আস্তে আস্তে শহরে আসতে সেটা হয় 20 টাকা হয়ে যায়। কৃষক লাভবান হচ্ছে না। এই বিপণন আধুনিকায়ন করার কি করতে পারে? আমাদের হাতে সময় খুবই কম সময়। বিপণনের আধুনিকতা অবশ্যই দরকার, এবং এটা করতে পারলে কিন্তু কৃষকদের সহযোগিতা করা সম্ভব। Right. তো এটা কিন্তু আমরা নিরাশ হব না, কারণ এখন কিন্তু দেখেন গ্রামে গ্রামে বিভিন্ন এলাকাতে কিন্তু কৃষি সমবায় গড়ে উঠছে। আচ্ছা, এখন যদি এইভাবে লার্জ স্কেলে সমবায়টা হয় এবং ওই কৃষকরা নিজেরাই যদি তাদের প্রোডাক্টটা কনজিউমারদের কাছে সরাসরি ওখানে দিতে পারে, তাহলে মিডলম্যান ধরেন সে ওখানে নিয়োজিত আছে বিদায় সে তার ইনকাম করছে, Right. সে যদি এটা না থাকে সে অন্য জায়গায় ইনকাম করছে। Absolutely, সো absolutely. ডেফিনেটলি যদি এইরকম একটা লিঙ্কেজ করা যায় তাহলে তাহলে আসলে কৃষক কিন্তু এই হবে। ডক্টর পরিমল বিশ্বাস, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব গোলাম রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে নিশ্চয়ই আপনার সাথে আমরা আবারও কথা বলবো। ধন্যবাদ। এই ছিল আজকের আমাদের খাতুনগঞ্জ থেকে মতো ছিল। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।